500 বছরের লড়াই শেষ, ঘরে ফিরছেন ঘরের ছেলে। স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে অন্যতম দিন 22শে জানুয়ারি 2024। সারা দেশের মানুষ সাক্ষ্য হয়ে রইল এই ঐতিহাসিক মুহূর্তের। বাংলা, বিহার, গুজরাট, উড়িষ্যা সর্বত্র সাজো সাজো রব। রাম মন্দিরের আজ ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। 161 ফুট উচ্চতা বিশিষ্ট, 380 ফুট দৈর্ঘ্য এবং 250 ফুট প্রস্থের এই রাম মন্দিরের ওপর সারা বিশ্বের নজর পড়েছে। আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাম মন্দিরের ইতিহাস, অতীত ও বর্তমান নিয়েই আজকের আলোচনা। কিন্তু তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। চলো, রাম মন্দির নিয়ে আলোচনার আগে দেখে নিই এই বিতর্কের সূচনা কোথায়। সাল 1526। মুঘল সাম্রাজ্যের সূচনার ঠিক 2 বছর পরে 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাগি বাবরের আদেশে সেখানে অবস্থিত রাম মন্দির ভেঙে ফেলেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম রাখা হয় বাবরি মসজিদ। সেই সময়ে মন্দির ভেঙে মসজিদ নির্মাণের নিদর্শন রয়েছে, কারণ সেই সময়ে যে সম্রাট রাজ্য দখল করতেন তিনিই সব কিছু চালনা করতেন। তারই নিদর্শন পাওয়া যায় বাবরের রাজত্বকালেও। 1853 সালে প্রথম ধর্মীয় বিবাদের সূত্রপাত হয় এবং 1885 সালে মন্দির নির্মাণের দাবি জানিয়ে ফৈজাবাদ জেলা আদালতে মামলা দায়ের করেন মহন্ত রঘুবর দাস। স্বাধীনতার পর 1949 সালে স্থাপত্যের ভেতরে শ্রী রামচন্দ্রের মূর্তি উদ্ধার হয়। এই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ দেখা দেয় এবং দুই সম্প্রদায়ই মামলা করে। কেন্দ্রীয় সরকার স্থাপত্যটিকে চিরতরে বিতর্কিত ঘোষণা করে বন্ধ করে দেয়। এরপর শুরু হলো দীর্ঘদিনের আইনি লড়াই। 1986 সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হয় মন্দির প্রাঙ্গণ, যাতে হিন্দুরা তাদের রামলালার পুজো করতে পারে। কিন্তু এরপর সাম্প্রদায়িক দাঙ্গা আরও গুরুতর হয় এবং তা ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের মিরাট, রাজধানী দিল্লি এবং কাশ্মীরের অনন্তনগরে। 1990 সালের 25শে সেপ্টেম্বর এক রথযাত্রা শুরু হয় গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত, কিন্তু তা আটকে দেওয়া হয় বিহারের সমস্তিপুরের কাছে। এত কিছুর পরেও কোনো সুরাহা মেলেনি। আদালতে আইনি লড়াই চলতেই থাকে। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্টের সুপারিশে রাম মন্দির ট্রাস্ট কমিটি গঠিত হয় রাম মন্দির নির্মাণের জন্য এবং মসজিদের জন্য একটি বিকল্প জমি দেওয়া হয়। অযোধ্যার রাম মন্দির বিতর্কের সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল 30 বছর 8 মাস 27 দিন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির বিবাদের শুনানি চলেছিল 40 দিন ধরে। সুপ্রিম কোর্টের 5 জন বিচারক 9 নভেম্বর 2019-এ এই রায় দেন। সরজু নদীর তীরে রাম মন্দিরের ভূমি পূজা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই আগস্ট 2020 সালে। এই মন্দিরের ভেতরে শুধুমাত্র পূজিত হবেন পুরুষোত্তম রামচন্দ্রই নন, রামচন্দ্রের সর্বক্ষণের সঙ্গী এবং সবচেয়ে বড় ভক্ত প্রবল শক্তিশালী বজরঙ্গ বলিও সমানভাবে পূজিত হবেন এখানে। কারণ এই মন্দিরের দক্ষিণ দিকে থাকছে একটি বিরাট হনুমান মন্দিরও। এছাড়া 70 একর এই মন্দির প্রাঙ্গণে থাকছেন দেবাদিদেব মহাদেব, সূর্যদেব, দেবী ভগবতী এবং শ্রীমান গণেশের মন্দিরও। 1800 কোটি ব্যয়ে নির্মিত এই রাম মন্দিরে একসঙ্গে 25,000 ভক্ত এসে থাকতে পারবেন। অযোধ্যা, যার পুরাতন নাম ছিল সাকেত এবং ফৈজাবাদ, এখানেই চন্দ্রকান্ত সোমপুরা রাম মন্দির নির্মাণ করেছিলেন। রামলালকে পবিত্র করতে সময় লাগে 84 সেকেন্ড। অযোধ্যার রামলালা প্রতিষ্ঠা হয় 22শে জানুয়ারি 2024-এ 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত অনুষ্ঠিত হয়। রামলালার মূর্তির উচ্চতা 51 ফুট এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে 108 ফুট ধূপকাঠি প্রজ্বলিত করা হয়। এই ধূপকাঠি তৈরি করতে সময় লেগেছিল 3 থেকে 4 মাস, যার ওজন 3500 কেজি।
সমস্ত রাজনৈতিক ভেদাভেদকে উপেক্ষা করে শ্রীরামচন্দ্র একজন ভারতীয় আইকন, যার ভারতীয় জাতীয় মহাকাব্যে রামায়ণে উল্লেখ আছে। বিশ্ব সাহিত্যে ভারতবর্ষের গর্ব। ধর্ম এবং রাজনীতির ঊর্ধ্বে বিচার করলে এই রাম মন্দির ভারতবর্ষের স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং সারা দেশবাসীর গর্ব। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.